ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে, তারপরে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে। কারণ তার প্রভু ভারতের সাথে বসে তিনি বাংলাদেশের সরকারকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়, সম্ভব হলে পতন করে ফেলা যায়, সেই পরিকল্পনা আটা তার জন্য খুবই সহজ হবে। তাদের যখন একটা পরিকল্পনা আছে, এখন এই পরিকল্পনাটা কিসের জন্য? সরকার ফেলে দেওয়ার জন্য? যদি সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা থাকে, তাতে কি তারা সফল হবে? গোপালগঞ্জ আওয়ামী লীগের এই দাবি, এটা এখন বাংলাদেশের প্রায় সব মানুষের দাবি, শেখ হাসিনাকে অবিলম্বে ফিরিয়ে আনা হোক। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলদেরকে অনুরোধ করব যে তারা যেন গোপালগঞ্জে এই আন্দোলনের পেছনে যে হোতা, তাদেরকে খুঁজে বের করে তাদেরকেই দায়িত্ব দেয়, একদম সরকারের জিম্মায় নিয়ে এসে তাদেরকে দায়িত্ব দেয়, শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করে তাকে অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য। গোপালগঞ্জ ইস্যুতে মুখ খুলেছে আমাদের আইএসপিআর। কোন নেতার কথায় পুলিশ, র্যাব, বিজিবি কোন সদস্যদের উপর একটা টাচ করবেন, ডাইরেক্ট কিন্তু গিলা ফেলবো। কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। আমার জীবনে অনেকগুলো ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে, আমি মানুষ হিসেবে অনেক ভুল করছি। দর্শক, যে কোনো মুহূর্তে বিএনপি এবং জামাতের রাজনীতি শেষ। কি হতে পারে বিএনপি এবং জামাতের ভবিষ্যৎ? দর্শক, এই বিষয়টি আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। কেননা এই বিষয়কে কেন্দ্র করে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে সাবেক সংসদ সদস্য জনাব গোলাম মাওলা রনি। এমনকি দর্শক, এরই সাথে সাথে এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বা মন্ত্রী এমপিদের পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে অবশেষে মুখ খুলেছে সংসদ সদস্য বা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। আপনারা সকলেই তাকে চেনেন। তো দর্শক, তিনি কি বলেছেন সেটিও আপনারা একটু পরেই জানবেন। যেখানে ভারত ঠিক এই সন্ধিক্ষণে এসে বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে যেই পরিকল্পনাটি এঁটেছে, সেই পরিকল্পনায় ডক্টর ইউনূস বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবে কিনা দর্শক সেটিও জানবেন। এমনকি সবশেষে আপনারা কিন্তু সকলেই প্রধানমন্ত্রীর জন্মস্থান গোপালগঞ্জ সম্পর্কে জানেন। সেখানে ঠিক কি ধরনের কর্মকাণ্ড ঘটছে সেটি সম্পর্কেও অবগত রয়েছেন। দর্শক, সেখানে কিন্তু সেনাবাহিনী যখন টহল দেয়, তখন টহলরত সেনাবাহিনীর উপর তারা আক্রমণ চালায় এবং তাদের গাড়ি ভাঙচুর পর্যন্ত তারা করে। কিন্তু দর্শক, সবকিছুর অবসান ঘটিয়ে এইবার গোপালগঞ্জ সম্পর্কে মুখ খুলেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তো দর্শক, গোপালগঞ্জ সম্পর্কে ওয়াকারুজ্জামান ঠিক কি বলেছেন দর্শক, সেটি আপনারা জানতে চলেছেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দর্শক, এই মুহূর্তে গোপালগঞ্জ ইস্যুতে মুখ খুলেছে আমাদের আইএসপিআর, মানে সেনাবাহিনীর যে ব্রিফিং শাখা, তারা কি বলছে দেখি। তারা বলছে যে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপনার শনিবার 10ই আগস্ট আপনার গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের উপর হামলা চালিয়েছে। হামলায় 3 জন অফিসার সহ 9 জন আহত হয়েছে। অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর 2টি টহল দল ঘটনাস্থলে গমন করে। ওই সময় উত্তেজিত বিক্ষোভকারীরা টহল দলের উপর ইটপাটকেল ছোড়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত শুরু করে। তিনি বলছেন যে বিক্ষোভকারীদের হামলায় 3 জন অফিসার, 1 জন জুনিয়র কমিশন অফিসার এবং 5 জন সেনা সদস্য আহত হয়েছে। একটি গাড়ি এবং একটা গাড়ি জলে পুরাই দিছে, 2টা ভাঙচুর করছে। এই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল 4 রাউন্ড অ্যামুনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতিমধ্যে সেখানে অভিযান চলছে। আর আহত সেনা সদস্যরা আশঙ্কামুক্ত চিকিৎসাধীন রয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর। পাশাপাশি ওই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যালেন্স করার জন্য সেখানে সেনাবাহিনী অবস্থান নেবে আনটিল সেখানের পরিস্থিতি নরমাল হওয়া পর্যন্ত। তো সেনাবাহিনীর আরো কিছু অসমর্থিত সূত্র বা গণমাধ্যমে আসা যেই তথ্যগুলো আমরা পাচ্ছি, আমি দেখেন বরাবরই বলি, দল করা সবার অধিকার আছে, ডেমোক্রেসি। বিশেষ করে এখন অন্তত গতকালকে থেকে ডক্টর ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর তিনি প্রত্যেক দলের যারা নেতা কর্মী আছেন সবাইকেই বলার স্বাধীনতা দিয়েছেন, আন্দোলনের স্বাধীনতা দিয়েছেন, কিন্তু সেগুলো যেন সহিংস না হয়। আপনি দেখছেন শাহবাগে কত বড় মিছিল হয়েছে, আমাদের হিন্দু ভাইরা তারা নিরাপত্তাহীনতা ফিল করছে, এটা তাদের অধিকার আছে রাজপথে নামার, যে কোনো কথা বলার। আপনি তাদেরকে বাধা দেওয়ার সুযোগ নাই। যখনই বাধা দিবেন তখনই আপনি বাঁক চেপে ধরছেন। তারার কাজ বলার বলুক, কিন্তু তারাও যদি কোনো ধরনের রাষ্ট্রীয় স্থাপনা, প্রাইভেট প্রপার্টি, সেই আন্দোলন থেকে কোনো সরকারি সম্পত্তি হাত দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের বিরুদ্ধেও যারা এই অপকর্মে জড়িত ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় হবে না, এটা মনে রাখেন। সো আপনি আওয়ামী লীগ করেন, শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, কথা বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো ধরনের সহিংস উস্কানি, পাশাপাশি ধরেন
আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে হাত তোলা কত বড় অন্যায়, এটা কিন্তু আওয়ামী লীগ সরকার আমরা যখন ছিলাম আমরা কিন্তু দেখাইছি কিভাবে আন্দোলন দমন করতে হয়, কিভাবে নাই করে দিতে হয় আয়নাঘরে ঢুকাইয়া। দেখছেন না, বের হয়ে আসতেছো, আয়নাঘর এখনো আছে, শুধু তালা তোলা ভাঙছে, এরকম আয়নাঘর 2-4টা আবার তৈরি হইতে পারে। ওই নেতাদের কথায় উৎসাহিত হইয়া কোনো ধরনের সহিংস ভূমিকা যায় না। শেখ হাসিনাকে ভালোবাসতেই পারেন, বঙ্গবন্ধুকে ভালোবাসতেই পারেন, আওয়ামী লীগ করতে পারেন, এটা আপনার অধিকার, এটা বাংলাদেশ আপনার অধিকার দিয়েছে। তবে এগুলো করতে গিয়া আপনি কোনোভাবেই কোনো নেতার কথায় পুলিশ, র্যাব, বিজিবি কোনো সদস্যদের উপর একটা টাচ করবেন, ডাইরেক্ট কিন্তু গিলা ফেলবো। 15 বছরের একটা ঝাল কিন্তু এই বাহিনীগুলোর অনেক সদস্যদের মধ্যে আছে। আওয়ামী লীগের মধ্যে যেমন অনেক আমরা দেখছি পুলিশদের মধ্যে অনেক শিবির বেটা এরকম ডায়লগ দিছে না, ডাইরেক্ট গুলি করে মেরে ফেলছে। তো এই এখনো কিন্তু তাদের মধ্যে একটা টিম আছে যারা হয়তো আওয়ামী বিরোধী ছিল, তারা কিন্তু সুযোগ পেলে আপনারে 7 ঘরের মধ্যে 1 ঘরে ঢুকাই ফেলবে। এগুলো আমি আমার জায়গা থেকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ তারা তাদের আন্দোলন চালাই যায়, কোনো সমস্যা নেই, কিন্তু সহিংস ভূমিকা কোনোভাবেই কাম্য না, কোনোভাবেই না, কখনোই কাম্য না। আমি সবসময় আমার জায়গা থেকে এগুলো ক্লিয়ার মেসেজ দিয়েছি। তো আইএসপিআর যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যটা হচ্ছে মানে এক ধরনের বক্তব্য, কিন্তু ফিল্ড পর্যায়ে যারা আছে, আমার পরিচিত বেশ কয়েকজন আর্মি অফিসার আছে, তো তাদের সাথে যোগাযোগ হয়, কথা বলে, গতকালকে অনেক কথা হয়েছে, তো শরীরে একটা টক বগাইনা ফিলিংস কিন্তু আছে। আইএসপিআর অফিসে বসে বিবৃতিতে সেনাবাহিনীর সদস্যরা ওইখানেই, আমরা দেখছি না যে কত জায়গায় পুলিশের উপর হামলার পরে পুলিশ অ্যাকশনে গেছে, ক্রস ফায়ার হয়েছে, তো এরকম ক্রস ফায়ার কিন্তু এখনো হওয়ার সুযোগ আছে, তাই না? খামাখা জীবন দিয়েন না। যে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে বা এই সরকারকে দিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে জামাত সবার আগে, তারপরে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, এবং এই দুটো দলকেই খুব তাড়াতাড়ি কাটতে হবে। 3 নম্বরে যেটি আছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকেও একটা সময় অনুশোচনা করতে হবে। যদি তিনি তার কর্মপরিধি ওই দিন 6 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারেন, তাহলে তিনি সসম্মানে তিনি তার জায়গায় ফিরে যেতে পারবেন। কিন্তু তিনি যদি 6 মাসের জায়গায় 1 বছর, 1 বছরের জায়গায় 2 বছর, এখন তো কেউ কেউ বলছে যে তিনি রাষ্ট্র মেরামত করবেন 6 বছর ধরে, এটি অসম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থনীতির ছাত্র, কিন্তু তিনি জানেন না ইতিহাস, হয়তো তিনি আমার মতো জানেন না, তিনি রাজনীতি আমার মতো বোঝেন না, তিনি যাকে বলা হয় ধর্মতত্ত্ব, থিওলজি, তিনি কালচারাল রেভলিউশন তিনি আমার মতো বোঝেন না, তিনি গ্রামীণ ব্যাংক কিভাবে হয়েছে, কিভাবে সোশ্যাল বিজনেস করা যায়, মানে তার যে সেক্টরগুলোতে তিনি বিশ্বজোড়া নাম করেছেন সেই ব্যাপারে আমি শিশু। কিন্তু তিনি যেই জায়গাটাতে বসে আছেন, ওই জায়গাটা রাজনীতির জায়গা, সিংহাসনের জায়গা, ইতিহাস এবং যুদ্ধের জায়গা। সামরিক বাহিনীর সঙ্গে কাজ করতে হলে তাকে মাস্টার শানঝুর বইটি 100 বার পড়তে হবে, 100 টাইমস পড়তে হবে। তিনি কি বইটি পড়েছেন? এটা জিজ্ঞেস করে দেখেন তো, যে দ্য আর্ট অফ ওয়ার বাই শানঝু 100 বার তিনি পড়েছেন কিনা, বুঝেছেন কিনা। যদি না বুঝে থাকেন, সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা আর মানে বীরধর সাপের সঙ্গে চুমোচুমি করার মতো একই ঘটনা, পুলিশের সঙ্গে বসবাস করা একই অবস্থা। তিনি বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর সাথে ডিল করবেন। তিনি যদি ম্যাকিয়াভেলি না পড়ে থাকেন, ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স যদি না পড়ে থাকেন, তিনি যদি চাণক্য নীতি না পড়ে থাকেন, তিনি যদি আল মুকাদ্দমা পড়ে না থাকেন, তিনি যদি আইনে আকবরী পড়ে না থাকেন, তিনি যদি তুজুকে ফিরোজ শাহী পড়ে না থাকেন, এই বইগুলো যদি তিনি না পড়েন, তিনি যদি কুবলাই খানের বই যদি না পড়ে থাকেন, তিনি যদি তুজুকে জাহাঙ্গীরি না পড়ে থাকেন, তিনি তুজুকে বাবুরি, সম্রাট বাবুরের বইটি যদি পড়ে না থাকেন, তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে তার যে ডিলটা, এই ডিলটা করা তার জন্য যাকে বলে ভয়ঙ্কর বিষয় হবে, ভীষণ রকম ভয়ঙ্কর বিষয় হবে। তো এই কথাগুলো বললাম এই কারণে যে খুব অল্প সময়ের মধ্যে তিনি যদি এই কাজগুলো শেষ করে সুন্দরভাবে যেতে পারেন, আগের জাস্টিস হাবিবুর রহমানের মতো, বিচারপতি শাহাবুদ্দিনের মতো তিনি একটা ইতিহাস তৈরি করবেন। আর যদি তা না হয়, তাহলে তিনি একটা চক্রের মধ্যে পড়ে যাবেন। সেই চক্র তার এই 85 বছরের দেহ, 85 বছরের পুরনো মন, 85 বছরের বিচলিত মস্তিষ্ক, এটিকে ব্যবহার করে তার সর্বনাশ ঘটাবে এবং আমাদের অনেকের সর্বনাশ ঘটাবে। এবং যেটি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটেছে, এবং শেখ হাসিনার যে স্যাটিসফ্যাকশন ছিল, সফলতা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা অনেক বেশি, কিন্তু তার যে ডিসস্যাটিসফ্যাকশনের পরিমাণ অনেক বেশি। এর ফলে এখন এই যে বর্তমান যে রাজনীতি, সেই রাজনীতির যে সীমা পরিসীমা, এগুলো মানে বুঝতে হবে সবাইকে। সবার পরিমিত বোধ যদি না থাকে, তাহলে তাকে জীবনের শেষ প্রান্তে কাঁদতে হয়। আলেকজান্ডার দ্য গ্রেট, তিনি ভারত আক্রমণ করেছিলেন এবং ভারতে আসার পর থেকে বুঝলেন যে তিনি একটা রং জায়গাতে আসছেন। এত কাল যাদের সাথে যুদ্ধ করেছেন, এর সাথে এরা অন্যরকম, এর পরিবেশ একরকম। ফলে ভারত থেকে যাওয়ার পথে তাকে মারাত্মক ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল। সৈন্যরা বিদ্রোহ করেছিল এবং কয়েকটি স্থানীয় গ্রুপ তার উপর আক্রমণ করেছিল এবং একটা যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এবং এই শরীর নিয়ে তিনি যখন রাশিয়া অতিক্রম করছিলেন, মধ্য এশিয়া, তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন এবং ইরাকে গিয়ে তিনি এখন বেশি অসুস্থ হয়ে গেলেন এবং সেখানে গিয়ে ব্যাবিলন নগরীতে গিয়ে তিনি, ব্যাবিলন অথবা আলেকজান্দ্রিয়া তারপর এখন মানে তিনি মারা গেলেন। ব্যাবিলনে, সমস্ত ব্যাবিলনে তিনি মারা গেলেন। তো
তো এই যে আলেকজান্ডারের মতো বিশ্ববিজয়, তিনি তার সীমা বুঝতে পারেননি। নেপোলিয়ন বোনাপার্ট একটা সময় তার সীমা বুঝতে পারেনি, ফলে তার সারা জীবনের অর্জন এসে সেই সেন্ট হেলেনা দ্বীপে বন্দী হয়ে গেল এবং সেখানে তিনি মারা গেলেন। জুলিয়াস সিজার একই অবস্থা, সারা জীবন তিনি যা ধরেছেন তা অর্জন করেছেন, কিন্তু জীবনের শেষ দিকে এসে তিনি তার সীমা অতিক্রম করে ফেলেছিলেন। এখন প্রত্যেকটি মানুষের, শেখ হাসিনার পতনের পেছনে মূল কারণ হলো তিনি সীমা অতিক্রম করে ফেলেছেন। এখন যারা এসছে, মানে যারা কাজকর্ম করছে, তাদের প্রথমত একটা সার্কেল তৈরি করতে হবে যে এটা আমার সীমা, আমি এই সীমার বাইরে যাব না। এখন সেই সীমা তৈরি করে তারা যদি 3 মাস বা 6 মাস তারা বললেন যে আমরা 3 মাস থাকবো, 6 মাস থাকবো, হতে পারে, অথবা আমি 6 বছর থাকবো, রাষ্ট্র সংস্কার করব, এটা নিয়ে একটা গণভোট হতে পারে। তাকে যদি গণভোটে লোকজন অংশগ্রহণ করে দেয়, অসুবিধা নেই, তিনি 6 মাসের জায়গায় 6 বছর থাকতে পারেন। কিন্তু একটা বিষয় হলো এই রাষ্ট্র মেরামত এটি একটা চলমান প্রক্রিয়া। এখন আপনি যেটা মেরামত করছেন, মানুষের মন মস্তিষ্ক এমন জটিল, আজ আপনার কাছে যেটা খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, ঠিক 6 মাস পরে আর সেটার কার্যকারিতা থাকে না। একটা গাড়ির মডেলের মতো, টেলিফোনের মতো। এই দেখেন, গত বছর আপনি স্যামসাং এর সবচেয়ে লেটেস্ট S24 কিনলেন আলট্রা, বা আইফোন 15 প্রো কিনলেন, কিন্তু আবার এই যে এখন শরীর উসখুস করতেছে, 1 বছর যাওয়ার আগে 6 মাসের পরে আপনি আবার নতুন মডেলের জন্য অস্থির হয়ে পড়ছেন। তো রাজনীতিতে এরকম প্রতি মুহূর্তে মডেল পরিবর্তন করতে হয়। কাজেই এমন কিছু নেই যেটা 6 বছর ধরে আপনি করবেন আর এটা 600 বছর ধরে চলতে থাকবে। নেভার এভার, এটা নেভার হ্যাপেন, কখনো ঘটেনি। এটা চলমান প্রক্রিয়া। ফলে একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে সময় সুযোগ মতোই অনেক কিছু সংযুক্ত হয়, অনেক কিছু বিযুক্ত হয়ে থাকে, পার্মানেন্টলি কোনো কিছু করা যায় না। এবং এই কাজটি জনগণের নেতা না হয়ে, জনপ্রতিনিধি না হয়ে, জনগণ দ্বারা নির্বাচিত না হয়ে কেউ কখনো করতে পারেনি। পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হয়ে পারবে না, সফল ব্যক্তি হয়ে কেউ কখনো পারেনি। তো কাজেই যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজটি করতে হয়, তাকে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে প্রতিযোগিতা করে আপনি নির্বাচন দেন, 3 মাস পরে নির্বাচন দেন, আপনি রাজনৈতিক দল করেন, ছাত্র যারা বিপ্লব করেছে তাদেরকে এমপি পদে মনোনয়ন দেন, তারপরে বিএনপি মাঠে আসুক, আওয়ামী লীগ মাঠে আসুক, সবাই নির্বাচন করে দেখেন আপনি কয়টা সিট পান। কারণ তার প্রভু ভারতের সাথে বসে তিনি বাংলাদেশের সরকারকে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়, সম্ভব হলে পতন করে ফেলা যায়, সে পরিকল্পনা আটা তার জন্য খুবই সহজ হবে। তাদের তত্ত্বাবধানে, তাদের নিয়ন্ত্রণে সবকিছু তিনি করতে পারবেন এবং সেরকম কিছু আলামত আমরা দেখতে পাচ্ছি। অথচ হবার কথা ছিল ভিন্ন, একটা পতিত স্বৈরাচার যাকে ভারত তার কাজে ব্যবহার করেছে, তাকে এরপর ফেলে দেওয়া দরকার ছিল। আন্তর্জাতিক সম্পর্ক এভাবেই চলে, এর মধ্যে ব্যক্তিগত পছন্দ অপছন্দের চাইতে তার প্রয়োজন তাকে ফেলে দিয়ে বাংলাদেশের অভ্যুত্থানকে স্বাগত জানানো, শেখ হাসিনার বর্বরতাকে কন্ডেম করা এবং নতুন সরকারকে ওয়েলকাম করা। যদিও জনাব মোদি ডক্টর ইউনূসকে ওয়েলকাম করেছেন টুইটে, কিন্তু তাদের কনস্পিরেসি চলছে, সিরিয়াসলি চলছে। এবারকার কনস্পিরেসি সম্ভবত বিজেপির আদি কার্ড, হিন্দু কার্ড খেলতে যাচ্ছে তারা। আমরা কয়েকটা ঘটনাকে একটু মেলাই, একটা কনটেক্সটটা বুঝি, তাহলে তাদের যে কোনো একটা পরিকল্পনা আছে। এখন এই পরিকল্পনাটা কিসের জন্য? সরকার ফেলে দেওয়ার জন্য? যদি সরকার ফেলে দেওয়ার পরিকল্পনা থাকে, তাতে কি তারা সফল হবে? না হলে আর কি কারণে তারা করতে পারে, সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। একটা খবর গতকাল এসছে, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তায় ভারতে বিশেষ কমিটি গঠন। গতকালের আগের দিন বাংলাদেশের হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু এবং সেই দেশে বসবাসকারী ভারতীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে বিশেষ কমিটি গঠন করেছে। অমিত শাহ একটা টুইট করেছেন, টুইট মানে আগে এক্স, মানে এখনকার এক্স। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নজর রাখতে মোদী সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটি বাংলাদেশে তাদের কাউন্টারপার্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চ্যানেলগুলো উন্মুক্ত রাখবে, যাতে সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিক, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুর নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। বিএসএফ এর ইস্টার্ন কমান্ডের এডিজি এই কমিটির প্রধান হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত যখন, বিজেপি সরকার যখন শুধু হিন্দুদের কথা বলে, আমার কাছে আগলি লাগে কথাটা। আমি শব্দটা, আগলি শব্দটা জেনে শুনে ব্যবহার করছি। একটা দেশের সরকার যেটা গণতান্ত্রিক দেশ কাগজে কলমে, সে একটা বিশেষ জাতিগোষ্ঠীর কথা বলে। রাষ্ট্রের হিন্দুরা এই রাষ্ট্রের নাগরিক, প্রত্যেকটা হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রত্যেক মুসলমানের সমান ইকুয়াল রাইট নিয়ে, ইকুয়াল মালিকানা নিয়ে এই দেশে থাকবে, এটা আমরাই দেখবো নিশ্চিতভাবেই। ভারত যখন এগুলো বলে, যখন এই দেশে শত শত মুসলিম মারা যায় একটা বর্বর শেখ হাসিনা সরকারের আক্রমণে, তখন টু শব্দ করে না, তখন এই হিন্দুদের কথা বলাটা ভারতের বিজেপির মুখে আগলি লাগে। কজন হিন্দু মারা গেছে এখন পর্যন্ত আমরা কি জানি? উত্তর হচ্ছে, আল জাজিরা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করেছে, এই পর্যন্ত, এই জুলাই মাসের মিড থেকে এখন পর্যন্ত 2 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ মারা গেছেন, একজন পুলিশ এবং আরেকজন সাধারণ মানুষ। আহত হয়েছেন কিছু, এবং এটাও সত্য কথা, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কিছু কিছু ক্ষেত্রে হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে, কোনো কোনো হিন্দু মানুষের উপরে আক্রমণ হয়েছে। আমাদের জেনে নিতে হবে, সাধারণ হিন্দু মানুষের উপরে আসলে আক্রমণ হয় নাই। মানে আমরা তো এভাবে চিন্তা করতে পারি, এবং
বলেছি আমি আমার আগের ভিডিওগুলোতে। প্রধান কারণ হচ্ছে যদি কেউ আক্রমণের শিকার হন, আবারও বলি, মুসলিম হোক, হিন্দু হোক, আওয়ামী লীগ বলে কারো উপরে ব্যক্তিগত শারীরিক আক্রমণ, কোনো প্রতিষ্ঠান বা তার ঘরের উপরে আক্রমণ আমরা কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু হলেও হয়েছে এই আওয়ামী লীগ পরিচয়ের কারণে এবং কিছু ক্ষেত্রে লুট করার কারণে। কিছু হিন্দু তাদের সম্পদকে লুট করে, যেটা কোনো কমিউনাল কারণ না, তুমি হিন্দু তাই তোমাকে আমি আক্রমণ করছি, কিন্তু এটাকে রং চড়ানো হচ্ছে। এবং এই রং চড়ানো ক্রমাগত ভারতের মেইন স্ট্রিম প্রায় সব টিভি চ্যানেল, প্রায় সব পত্রিকা একইভাবে করছে। সাক্ষাৎকার হলেও তাই। আমি কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজ পেপার এবং টিভির সাথে ইন্টারভিউ দিয়েছি, আমার কাছে অনিবার্যভাবে এই প্রশ্নটা করেছে, কারণ ইন্ডিয়ার প্রোপাগ্যান্ডা এত বেশি ছড়িয়েছে। তারা এটাকে জিহাদিস্ট জঙ্গিদের বিজয় বলছে, তারা হিন্দুদেরকে অ্যাটাক করছে, চোখ বন্ধ করে মানে পেলেই করছে, এই ধরনের কথাবার্তা, এই ন্যারেটিভ তাদের আছে। আমরা জয়শঙ্কর যে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিল সেটাতে আমরা ঠিক একই জিনিস দেখতে পেয়েছিলাম। আওয়ামী লীগের ন্যারেটিভ, পুলিশ পেটাচ্ছে, মারছে, থানা হামলা করছে, রেল স্টেশন বা মেট্রো স্টেশন ভাঙছে, হিন্দুদের উপর আক্রমণ করছে। এখন এইটা যে ভারত এই ন্যারেটিভটা তৈরি করে তার জন্য কতগুলো ঘটনা বাংলাদেশে তারা অ্যারেঞ্জ করছে, এবং এগুলো ভারতের প্রচারণায়, শেখ হাসিনার কোলাবোরেশন, ভারত আর শেখ হাসিনা মিলে বসে বসে এগুলো করছে। সেটা হলো আজ শাহবাগে একটা সমাবেশ হয়েছে, আমরা খেয়াল করেছি হয়তো, সেটা হলো কয়েক হাজার মানুষ এখানে একত্র হয়েছে। এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা যাতে কোনোভাবেই না হয় সেটার দাবি আছে। তারা স্লোগান ছিল, এদেশে জন্ম আমার, দেশটা কোনো ধর্মের না, আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব চাই, উই ওয়ান্ট জাস্টিস, দেশটা কারো বাপের না, এরকম। সনাতনী নাগরিক সংগঠনের বিশ্বনাথ বলেন, হিন্দুদের বাড়িঘর, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট চালানো কারণ হচ্ছে, কয়েকটি স্থানে হত্যাকাণ্ড হয়েছে। আমরা তো এই দেশেই জন্মেছি, আমরা কোথায় যাব? ক্ষমতায় যেই আসুক আমাদের নিরাপত্তা চাই, আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনা নিরাপত্তা চাই। আমি এই সমাবেশের ক্ষেত্রে আসবো। তাদের অভিযোগ সব যে পুরোপুরি মিথ্যে তা ঠিক না, কিন্তু আমাদের কাছে এই ধরনের অভিযোগ আছে বা এই ধরনের তথ্য আছে। শুধু হিন্দুরা ছিল না, এখন আওয়ামী লীগ এর মুসলিম আওয়ামী লীগ যারা আছেন তারা এই হিন্দুদের দাবি দেওয়ার বা যে সমাবেশগুলো হবে সেগুলোর পেছনে থেকে এটাকে বড় করবেন এবং তারা মাঠের দখল নেয়ার চেষ্টা করতে পারেন। হিন্দুদের উপরে আমি অবশ্যই মনে করি কিছু কিছু ক্ষেত্রে আক্রমণ হয়েছে, কিন্তু বারবার বলছি এটি কমিউনাল কারণে হচ্ছে কিনা। এই দেশে যখন আওয়ামী লীগের উপর আক্রমণ হবে, কাগজে কলমে তার 9-10% আক্রমণ হিন্দুর উপরে হওয়ার কথা, যদিও আক্রমণ হিন্দুর উপর আরো বেশি হওয়ার কথা, কারণ ট্রেডিশনালি প্রায় সব হিন্দু আওয়ামী লীগ করে। ফলে 9% হিন্দুর মধ্যে আওয়ামী লীগ নেতার সংখ্যা, নেতার ডেন্সিটি বা পার্সেন্টেজ মুসলিমদের চাইতে বেশি। তারপরও আমি মনে করি একটা দেশে খুব সিরিয়াসলি বিভিন্ন ক্ষেত্রে যারা সংখ্যালঘু আছেন, সেটা ধর্মীয়, জাতিগত বা যে কোনো ভাবেই হোক না কেন, তাদের নিরাপত্তার ব্যাপারে অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার। এবং আমি মনে করি বর্তমান সরকারেরও এই সম্প্রদায়ের মানুষের সাথে বসা দরকার, তাদের সাথে তাদের ক্ষোভ, অভাব, অভিযোগ শোনা দরকার, এবং সেগুলো খুব দ্রুত তদন্ত কমিটি এরকম কিছু না, খুব দ্রুত তাদের ব্যাপারে তাদের সমস্যা যাতে দূর করার জন্য ব্যবস্থা নেয় সেটা চেষ্টা করা। একই সাথে এই সম্প্রদায়ের মানুষকে আমি বলতে চাই, বাংলাদেশের পুলিশ এখনো কাজ করতে শুরু করতে পারে নাই, এখনো পারে নাই। এই সম্প্রদায়ের মানুষজন একটা বর্বর সরকার যখন ক্রমাগত শাসনকে ধ্বংস করেছে, রাষ্ট্রকে ধ্বংস করেছে, খুব বেশি ভোকাল ছিলেন তা না। কিন্তু আজকে যে দেশটার যে পরিস্থিতি আছে, নিরাপত্তাহীনতায় তারা শুধু না, নিরাপত্তাহীনতায় আমরা প্রত্যেকে আছি। তারা কি দেখছেন না ঢাকা শহরের অলিতে গলিতে সারা রাত জেগে শত শত মানুষ তার এলাকা পাহারা দিচ্ছে দিনের পর দিন? ওখানে তো হিন্দুর প্রশ্ন নাই, মুসলিমরা করছে, মুসলিমরা আক্রমণ শিকার হচ্ছেন, ডাকাতির শিকার হচ্ছেন। তো তাহলে কেন এই সংকট শুধু তাদের উপরে হচ্ছে বলে ন্যারেটিভ তৈরি করছেন? তার মানে এই সন্দেহটা এই জন্যই আসে, এটা কি প্রেসক্রাইবড? ইয়েস ইট ইজ, আই থিংক। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, সবশেষে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন এবং আপনি এই অন্তর্বর্তীকালীন সরকারকে কত বছরের জন্য দেখতে চান। তো প্রিয় দর্শক, আজকের নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।